বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16 মে 2026। আমাদের লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী। দেখেন, আপিল করার নিয়মাবলী জেলা জজ আদালত হোক, হাইকোর্ট হোক, আপিল আদালত তো আপিল আদালত, আপিল আদালত হলেই আপিল করার নিয়মাবলী কি একই। এবং এখানে আপিল করার যে নিয়মাবলী, ওই যে আমরা মেমোরান্ডাম অফ আপিলে যা পড়ছি না, মেমোরান্ডাম অফ আপিলে যা, সেটার উত্তর এটার উত্তর বহু এক। ওই যে মেমোতে যা যা থাকতে হবে জেলা জজ আদালতে আপিলের নিয়মাবলী তাই তাই। মনে আছে মেমোতে ওই যে স্বাক্ষরের কথা ছিল, অমুক আইনজীবী স্বাক্ষর করবে, নাইলে আপিলকারী স্বাক্ষর করবে, তারপরে নকল থাকবে, তারপর কি কারণে আপিল করলে আপত্তি সমূহ থাকবে, তারপরে আইনজীবী আপিল করলে ওকালতনামা থাকবে। এই যে আমি একটু পড়ি, দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 41-এর রুল 1-এর মধ্যে আপিল করার নিয়মাবলী সম্পর্কে বলা হয়েছে, জেলা জজ আদালতে আপিল করার জন্য নিম্নোক্ত শর্তসমূহ পালনীয়। কি কি দেখেন, প্রত্যেকটি আপিল আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষর করে একটি স্মারক আকারে আদালতে দায়ের করতে হবে। দেখছেন, স্বাক্ষর করবে কে? হয় আপিলকারী, না অথবা তার উকিল। যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটি নকল স্মারকলিপির সাথে প্রদান করতে হবে। ওই যে আমি কিসের বিরুদ্ধে আপিল করলাম সেটার কি দেবে? নকল দেবে। ডিক্রিতে আপত্তির কারণ সমূহ সংক্ষেপে বা স্পষ্ট শিরোনামে স্মারকলিপিতে উল্লেখ করতে হবে। মানে আমি কি কারণে ওই ডিক্রির বিরুদ্ধে অ্যাগ্রিপ্ট হইলাম, হেতুবাদ সমূহ এটা থাকতে হবে। কারণ সমূহ ক্রমিক নাম্বারে হতে হবে। ক্রমিক নাম্বার মানে হলো যে 1, 2, 3, 4 এরকম আর কি। উপরোক্ত শর্তসমূহ পালন করে তৈরিকৃত স্মারকলিপি জেলা জজ আদালত বা আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী এটাও যা, মেমোরান্ডাম অফ আপিলের উপাদানও যা, হাইকোর্ট বিভাগে আপিল করার নিয়মাবলীও তাই। নো, স্মারকলিপি আর ফিরিস্তি কেন এক হবে? ফিরিস্তি তো আমি একটা মামলার সাথে বা একটা আপিলের সাথে আমি যে কাগজপত্র জমা দিলাম সেটার সূচিপত্র থাকে ফিরিস্তিতে, আর আপিল যেটা আমি লেখি সেটা বলে স্মারকলিপি, মেমোরান্ডাম। মামলা করলে বলে আর্জি, আর আপিল করলে বলে কি? স্মারকলিপি। বুঝছেন? আপনার বিচারিক আদালত ডিক্রি দিছে, বিচারিক আদালত রায় দিছে, এখন ওটার বিরুদ্ধে যদি আপিল করেন তাহলে কি ডিক্রি দিছে ওটার যে সার্টিফাইড কপি নকল কোর্ট থেকে তুলেন ওইটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা চলে আসি মেমোরান্ডাম অফ আপিলের আবশ্যকীয় উপাদান। আরজির উপাদান আমরা পড়ছি, জারি মামলার দরখাস্তের উপাদান আমরা পড়ছি, মেমোরান্ডাম অফ আপিলের অত্যাবশ্যকীয় উপাদান। এইগুলো লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট মানে হলো কম গুরুত্বপূর্ণ, এত ভালোভাবে পড়া না পড়লেও চলবে, বাট একটা ভাষা ধারণা নিয়ে আমরা যাব যে বা এনি চান্স যদি এসে যায় অ্যাটলিস্ট যাতে আমি ওই জায়গায় কিছু একটা লিখে দিয়ে আসতে পারি। জি, দেখেন, যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটি করে নকল স্মারকলিপি বা মেমোরান্ডাম তার আপিলের সাথে সংযুক্ত করতে হবে। এটা মোটামুটি আমরা জানি, অন্যথায় এটি অকার্যকর বলে গণ্য হবে। মানে আপনি কিসের বিরুদ্ধে আপিল করলেন তার একটা কপি অবশ্যই থাকতে হবে। তার একমাত্র ব্যতিক্রম হলো আদেশ 7-11 অধীন আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল, কারণ এক্ষেত্রে পক্ষদের বিষয় নিয়ে আদালত সিদ্ধান্ত দেয় না। মানে নর্মালি তো কোন ডিক্রি দিছে সেটার নকল লাগে, কিন্তু আরজি খারিজের ক্ষেত্রে ওই মামলাটা তো বিচারই হয় নাই, জাস্ট কি দিছে? আরজি খারিজ দিছে। জি, তো এই ক্ষেত্রে ওই নকল বা ডিক্রির কপি না হলেও চলে আর কি, জাস্ট আরজি খারিজ যে করছে এটার কপি থাকলেই হবে আর কি। যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি ওই ডিক্রিতে আপত্তির কারণ সমূহ স্পষ্টভাবে ও সংক্ষেপে শিরোনামাধীন স্মারকলিপিতে উল্লেখ করতে হবে এবং উক্ত কারণ সমূহ ক্রমিক নম্বরে যুক্ত করতে হবে। উপরে যা পড়ছি উত্তরে একই হুবু। মেমোরান্ডাম আপিল কি কি থাকা লাগবে? আপত্তির কারণ সমূহ বলতে বোঝাবে যখন কোনো বিষয় মামলার আর্জি জবাবে উল্লেখ আছে কিন্তু বিচারের সময় বাদ পড়েছে, তবে উক্ত বিষয়ে আপত্তির কারণ হতে পারে। মানে আমি কি কারণে আপিল করলাম, আমি ভুল ত্রুটিগুলো কি ধরছি, এটাই হলো আপত্তির কারণ। স্মারকলিপি আপিলকারী বা তার উকিলের দ্বারা স্বাক্ষরিত হইতে হবে। তাহলে এটার উত্তরও তাই। ওই যে জেলা জজের কাছে আপিল, মেমোরান্ডাম অফ আপিল আর আপিলের আবশ্যকীয় উপাদান কি একই। আচ্ছা, মেমোরান্ডাম অফ আপিলের সাথে সংযুক্ত দলিলাদি
মানে আপনি এই আপিলের মেমোর সাথে কোন কোন দলিল দিবেন। আমি পড়ার আগে এইভাবে মনে করি, আপিলের মেমোর সাথে প্রথমে ডিক্রি বা আদেশের কপি দিব, তারপরে ওকালতনামা দিব, এছাড়া অন্যান্য যে কাগজপত্রগুলো আমি আপিলে প্রমাণ করতে চাই সেইগুলো দিব। কি আকারে? ফিরিস্তি আকারে। ফিরিস্তি আকারে। এই যে দেখেন, নিম্নোক্ত দলিলাদি মেমোরান্ডাম অফ আপিলের সাথে সংযুক্ত করতে হয়, ডিক্রি বা রায়ের নকল দিতে হবে। আপিল যদি কোনো উকিলের মাধ্যমে দায়ের করা হয়, অর্থাৎ স্মারকলিপিতে উকিল স্বাক্ষর করলে উক্ত উকিলের ওকালতনামা দাখিল করতে হবে নাকি? একটি রায় হতে ভিন্ন ভিন্ন আপিলকারী একাধিক আপিল দায়ের করলে আপিল আদালত প্রত্যেক আপিলের সাথে উক্ত রায়ের নকল সংযুক্ত করার জন্য বলতে পারেন। কিন্তু একটি রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আবার পড়ি, একটি রায় হতে ভিন্ন ভিন্ন আপিলকারী একাধিক আপিল দায়ের করলে আপিল আদালত প্রত্যেক আপিলের সাথে উক্ত রায়ের নকল সংযুক্ত করার জন্য বলতে পারেন। মানে আপিল রায় একটা, আপিল করছে 5 জন, বিবাদী 5 জন, তাহলে 5টা নকল থাকবে। বুঝেন? বুঝেন নাই বোধহয়? একটা মামলায় ধরেন বিবাদী, আমি উদাহরণস্বরূপ বুঝাই, বিবাদী দেন 10 জন, ডিগ্রি দিয়েছে 5 জন, 5 জন আলাদা আলাদা ভাবে আপিল করছে। আর তুমি যদি আলাদা আপিল করো তাহলে অবশ্যই আলাদা নকল দিবা। কিন্তু একটি রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি একাধিক আপিল করলে, কিন্তু একটি রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি একাধিক আপিল করছে, তবে আদালত উক্ত ব্যক্তিকে কেবল একটি মাত্র রায়ের কপি দাখিল করতে বলতে পারে। স্যার, একটি রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন বাকিতে যদি করে বাকি একজন আপিল করছে 5 টাকা এন্ড ওই সবার জড়াই আর কি একজন করলে 5 হ্যাঁ, হতে পারে। 5টা করছে, কিন্তু তার একটা করতে হবে, আর 5 জন করলে 5টা ধরে করতে হবে। আচ্ছা, আমরা যে প্রশ্নটা আসতে পারে সেটা দেখেন যে আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা। আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা। প্রশ্ন এইভাবে আসবে যে আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা, দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এখন এই জায়গা যা উত্তরই থাক না কেন, আপনার দায়িত্ব হলো যে এইভাবে লেখা, যে আপিল কাকে বলে সংজ্ঞা দিলেন, আপিল কে দায়ের করতে পারে বললেন, কোথায় দায়ের করা যায় বললেন, মেমোরান্ডাম অফ আপিল কি বললেন, তারপরে এইটুক লেখা যে সাধারণত একটা মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, এরপর মামলার এই ধাপ, এবং সবশেষে গিয়ে রায় ডিক্রির পরে একজন আপিলও করতে পারে, কারণ আপিল হচ্ছে একজন ব্যক্তির কায়েমি অধিকার। তাই যদিও কোনো মূল মামলার শেষ হয় ডিক্রির মাধ্যমে, কিন্তু প্রকৃতপক্ষে উচ্চ আদালতের নজর অনুসারে আপিলকেও মূল মামলার ধারাবাহিক স্তর হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা। মানে আপনি আপিল রিলেটেড যা যা জানেন সব কিছু আলোচনা করার পরে ফিনিশিং দিতে হবে যে আপিল হলো একটি কায়েমি অধিকার, মানে যে অধিকার থেকে কাউরে কি করা যায় না, বঞ্চিত করা যায় না। তাই আপিল যেহেতু কায়েমি অধিকার, উচ্চ আদালতের নজিরে বলা হয়েছে যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই। তো আমরা একটু পড়ি, তারপরেও দেখেন। আপিল হলো মানে এই আপিলের প্রশ্ন যদি কেউ মুখস্থ মানে আপনার মনে না থাকে, এবং এই প্রশ্ন যদি আছে যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা, তাহলে আপনি আপিল সম্পর্কে যা যা জানেন সব কিছু আলোচনা করার পরে লাস্টে বলে দিবেন কি, আলোচনার পরিশেষে বলা যায় যে আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা। তার মাঝে একটা উদাহরণ দিয়ে দিবেন, ওই যে কায়েমি অধিকার, যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। এই যে আপিল হলো কোনো মকদ্দমায় অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের যথার্থতা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন আদালতে স্থানান্তর করণ। এজন্য মানে বর্তমান পরীক্ষার যে সিস্টেম, যারা একেবারে হুবহু মুখস্থ করে দিয়ে যায় এবং ওই জায়গায় গিয়ে নিজের মতো করে 2-4 কথা লিখতে পারে না, তাদের জন্য কিন্তু বর্তমান পরীক্ষা বেশ জটিল। আর যারা ওই জায়গায় যায় নিজের মতো করে বুঝে 2-4 কথা লিখতে পারে, তাদের জন্য কিন্তু এই প্রশ্ন সহজ। মানে আপনি মুখস্থ করেন কিন্তু ওই জায়গায় যায় যে সব জিনিস লিখতে পারবেন তা না, ওই জিনিসটারে আমার সৃজনশীল আকারে কাজে লাগাইতে হবে, যে কোন জায়গায় আমি কতটুকু লাগাবো। তো দেখেন, এই বক্তব্য থেকে এই বিষয়টি পরিষ্কার হয় যে অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তই মকদ্দমার শেষ ধাপ নয়। এই যে হোসেন মোল্লা ভাই, ওনার মনে আসতেছে যে দূর প্রশ্ন 50টা দেখ, 50টা ধরে মুখস্থ করবো, ওর ভিতরে তো হুবহু আসবে, যাই 8টা-10টা যাই আসুক দিয়ে লিখে দিয়ে আসবো, এই হলে তো ঝামেলা শেষ। এই মনে এই কথা আছে না, দেখছে মনে এই কথা আছে।
ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওর সে বাস্তবে আরো সোজা, কিন্তু আমরা ওই সোজা জিনিসটারে জটিল ভাবে ভেবে নিছি। দেখেন, আমি একটা কথা বলি, আগে আপনাদের কাছে প্রবলেমেটিক প্রশ্ন জটিল মনে হতো, এখন কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে করতে আমাদের কাছে কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আগে মুসাবিদা শুনলে ভয় লাগতো, আর মুসাবিদাও কিন্তু আমরা অনেক আয়ত্ত করছি। আর বাকি থাকে আপনার ওই ইংরেজি টাইটেল যুক্ত প্রশ্ন, তো সেটা তো আমরা পড়তেছি। ইংরেজি টাইটেল যুক্ত প্রশ্ন আপনারা অনেকে ওই শুরুতেও উল্লেখ করেন না, শেষেও উল্লেখ করেন না, তাহলে প্রশ্নটা ওই জিনিস জানতে চাইছে, কিন্তু টোটাল প্রশ্নে ওই জিনিসের কোনো কথাই নাই। হ্যাঁ, এই ধরার জন্যই আমরা এই জায়গা আসছি, যাতে ধরা যায় আর কি। যাই হোক, দেখেন দেখেন, এই আশরাফুল, বেশি বোঝার অভ্যাস আপনাদের আর গেল না। কৃষি আসে না না আসে, এটা তো আপনার চেয়ে আমার চিন্তা বেশি। আমি এতজন লোকের দায়িত্ব নিছি, আমি তো এই জিনিস নিয়ে গবেষণা করি, কি আসবে না না আসবে। যখন আমারই আপনি সাজেস্ট করবেন, তার মানে আপনার চেয়ে আমি, মানে আমার চেয়ে আপনি বেশি বুঝতেছেন। ইংলিশ আসুক, হাদ্দুক, আরবি আসুক, সব তো আমি দেবো, সমস্যা কি? আচ্ছা দেখেন, আচ্ছা এরপরও আপিল নামক আরেকটি ধাপ আছে। আপিলের মাধ্যমে পূর্বে দায়ের করা মকদ্দমায় রায় পর্যালোচনা করা হয়, তবে নতুন করে কোনো বিবাদের বিষয় সৃষ্টি করা যায় না। মূল আদালতের মতো আপিল আদালত কোনো মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে এবং প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারে। তাহলে আপনি ওই যে ওই জিনিসটা বলবেন, ওই যে আপিল আদালতের ক্ষমতা আছে না, যে মূল আদালত যেরকম নিষ্পত্তি করতে পারে, বিচার করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে, আপিল আদালতও তাই পারে। আপিল আদালত পক্ষগণের আর্জি বা জবাবের বাইরে গিয়ে নতুন কোনো বিষয় আনতে পারবে না। এসব আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে আপিল কেবলমাত্র মূল কার্যক্রমের ধারাবাহিকতা ও এটি মকদ্দমারই একটি স্তর। বুঝছেন? তাহলে এটা কিন্তু কঠিন না, এই জিনিস মুখস্থ করতে যাবেন না। আপিল রিলেটেড যা যা জানেন সব আলোচনা করবেন, তারপরে বলবেন যে মূল মামলা যেরকম কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে, সাক্ষ্য গ্রহণ করতে পারে, আপিল আদালতও তাই পারে। এছাড়া আপিল একটি কায়েমি অধিকার। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণসমূহ বিবেচনা করে আলোচনার পরিশেষে বলা যায় যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিক। তো যদি এই প্রশ্নের উত্তর আসে, এই যে এই জায়গা যতটুকু আছে এইটুকু লিখলে হবে না, কিন্তু যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা, স্যার ওই এক প্যারা দেশে মুখস্থ করে যে ওইটুক লিখবো, এটুকু হবে না। কিন্তু নাম্বার এই ধরনের প্রশ্ন আসলে মিনিমাম 5 আসবে, আর 5-এর জন্য এইটুক লিখলে হবে না। ওই যে আমি যে ধারণা দিলাম ওইভাবে লিখতে হবে। জি, 6-এর খতে আসি। দেখেন, আদি ডিক্রি ও আদেশ হতে আপিল সংক্রান্ত বিধানসমূহ কি কি? কি হতে বলেন? আদি ডিক্রি ও আদেশ হতে উদ্ভূত আপিল সংক্রান্ত বিধানসমূহ কি কি? আপিলের অধীন ডিক্রি এর কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি? আলোচনা করুন। এই জায়গায় একটা জিনিসের উত্তর আমরা ওই যে ডিক্রি জারিতে পাইছি, যে দেখেন আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি? ওই যে ডিক্রির স্থগিত 21 আদেশের 26, 29 আর 41 আদেশের 5। আচ্ছা যাই হোক, আমরা চলে আসি আদি ডিক্রি বা আদেশ হতে আপিল। আদি ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিলের বিধান সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 96 ধারা, 104 ধারা ও 43 আদেশে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে এসে আদি ডিক্রি হতে আপিল। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর আন্ডারলাইন করবেন 96 ধারা অনুসারে। কত ধারা? 96 ধারা অনুসারে এই একজন প্রশ্ন করছে কি, ওই একটি ব্যক্তি একাধিক আপিল কেমনে করে, মানে একাধিক ব্যক্তি আপিল করে তো বোঝা গেল, একজন ব্যক্তি একাধিক আপিল, ওই যে একটু আগে বললাম না, ওইটা হচ্ছে সবার পক্ষে।
সবার পক্ষে বোঝাচ্ছে। তপন সাহেব, তপন বিশ্বাস, এটা হচ্ছে যে ধরেন আমি 10 জনের পক্ষে আমি আপিল করলাম, এটা বলছে একটি ব্যক্তি একাধিক আপিল, বুঝছেন? আচ্ছা, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 96 ধারা অনুসারে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিগ্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে, যারা নতুন আসছেন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কি? আসছে না প্রশ্ন? জি। তো আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত হলো যে আদালতে মামলাটা হয়েছে, মূল মামলা দাখিল হয়েছে, সেটার বলে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। যদি মামলাটা সিভিল জাজের কাছে হয় তাহলে আদি এখতিয়ার সম্পন্ন আদালত সে, সিনিয়র সিভিল জাজের হইলে সে, যোগ মজুল্লাহ হইলে সে, বুঝছেন? তাহলে আদি এখতিয়ার প্রয়োগকারী মানে যে ওই মামলাটা বিচার করছে, সে যদি ডিক্রি দেয় তাহলে আপিল করা যাবে। এটা বলছে 96 এক। 2 নাম্বার, একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। একতরফা ডিক্রি দেয়, বিবাদী আসে নাই, বাদী আসছে, মনে আছে 9 আদেশের 6 বিধি। তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, এটা বলছে কত? 96 2। পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি দান করলে তার বিরুদ্ধে কোনো আপিল চলে না। সোলে ডিক্রি 23 আদেশের 3 বিধিতে আছে, উভয় পক্ষ যখন রাজি হয়েছে, আদালতে জানাইছে, আদালত ডিক্রি দিলে সেটারে কি বলে? সোলে ডিক্রি বলে। আর সোলে ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলে না। তাহলে 96 ধারায় 3টা উপধারা আছে, মনে রাখবেন। আদি ডিক্রি দিলে আপিল করা যায় 96 1, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96 2, আর সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না 96 3। বুঝছেন? আছেন, আমরা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান, এই আদেশের বিরুদ্ধে আপিল, সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা 2টা জায়গায় আলোচনা করছে, একটা হলো 104 ধারা আর একটা হলো 43 আদেশ। আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আন্ডারলাইন করবেন, 104 ধারা এবং 43 আদেশে আলোচনা করা হয়েছে। 104 ধারা অনুসারে নিম্নলিখিত আদেশের বিরুদ্ধে আপিল চলে। কি কি দেখেন? 35 ক ধারার অধীনে প্রদত্ত আদেশ। 35 কতে কি আছে? কম্পেনসেটরি কস্ট। আদালত যদি কাউকে ক্ষতিপূরণমূলক খরচ দিতে বলে, মনে আছে যে মিথ্যা তুচ্ছ দাবির ক্ষেত্রে বললো যে ক্ষতিপূরণমূলক খরচ দাও, সো ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। কত? 35 ক। তারপরে দেখেন 95 ধারার অধীনে প্রদত্ত আদেশ, অপর্যাপ্ত কারণে গ্রেফতার, কোরক বা নিষেধাজ্ঞার আদেশ। 95 ধারা হলো ওই যে ওইটাও ক্ষতিপূরণমূলক, যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে, যার বিরুদ্ধে কোরকের আদেশ দিছে। শুনেন, 95 ধারার অধীনে প্রদত্ত আদেশ, 95 ধারায় যে আদেশটা দিচ্ছে, আমি আপিল তো করতেছি 104-এ, আপনার থিওরি তো পড়তেছে, আমি তো আপিল 95 ধারায় করতেছি না, আমি 95 ধারার আদেশের বিরুদ্ধে করতেছি, আমি 35 ক ধারার আদেশের বিরুদ্ধে করতেছি, বুঝছেন? তারপরে দেখেন জরিমানা, গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ। ডিক্রি জারির উদ্দেশ্যে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ছাড়া, আপনি জাস্ট মনে রাখেন যে ডিক্রি জারি ছাড়া অন্য কোনো সময় যদি কাউরে দেওয়ানি কারাগারে পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যাবে 104 ধারায়। আপনি তো আমাদের সাথে ওই সময় ছিলেন না, এমনি একটু মনে রাখেন আলাদা, এটা আবার সামনে পাবেন। সেটা হলো যে এভাবে মনে রাখবো, 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ দিলে আপিল করা যায়, 95 ধারায় ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিলে আপিল করা যায়। এছাড়া ডিক্রি জারি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি অন্য কোনো ক্ষেত্রে যদি কাউকে গ্রেফতার করা হয়, যেরকম অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে গ্রেফতার করে, সেই ক্ষেত্রেও আপিল করা যাবে কত ধারায়? 104। বা রায়ের পূর্বে গ্রেফতার, আপিল করবে কত ধারায়? 104। তাহলে 3টা ক্ষেত্র, 35 কর বিরুদ্ধে আপিল করা যায়, 95 ধারার বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, ডিক্রি জারি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি গ্রেফতার করে আপিল করা যায়। এ হলো 104 ধারা, ঠিক আছে? এখন
আচ্ছা, প্রথমত আপনারা চিন্তিত হবেন না, আপনারা আনন্দে নিয়ে পড়াশোনা করবেন। মনের মধ্যে যদি সবসময় একটা ভয় থাকে, ওই জিনিসে ভালো কিছু হয় না। আপনি বর্তমানটাকে উপভোগ করেন। আমরা এই জিনিসটা হলো ধারাবাহিক একটা কাজের ফসল। আমরা এই যে আপিল, আপনার জন্য আমি বলছি আপিল লেস ইম্পর্টেন্ট মানে হলো আপনি একেবারে পড়বেন না তা না। অন্য প্রশ্নগুলো আমি ভালোভাবে পড়বো, আপিল দরকার হলে আপনি ভাষা ধারণা নিয়ে নিয়ে যাবেন। যদি বাই চান্স না আসে, অন্য কিছু না আসে, যাতে আমি আপিল থেকে 2-4 কথা লিখতে পারি। আর যে প্রশ্নগুলো আমি মানে একটু ধারণা নিয়ে লিখবো, ভালোভাবে পারি না, এই প্রশ্নগুলো প্রথমে লিখবো না। এই প্রশ্নগুলো লিখবো কখন? একেবারে শেষে গিয়ে। আপনাদের অনেকের, অধিকাংশের প্রশ্ন সিলেকশন ভালো হয় না। প্রশ্ন সিলেকশন ভালো হয় না মানে হলো যে আমি প্রথমে কোনটা লিখব। আপনারা অনেকে দেখা গেলো যে প্রশ্নটা ভালো পারেন না, এটা লিখছেন প্রথমে, আর ভালো পারেন যেটা ওইটা লিখছেন পরে। এই কারণে এই প্রশ্ন সিলেক্ট করাও এক ধরনের পরীক্ষা, যে আমি কোনটা লিখবো কোনটা লিখবো না। আবার এই ধরনের প্রশ্ন আছে যে দুইটাই পারি, আমার সব কমন পড়ছে, কিন্তু ওর মধ্যে ডিসিশন নিতে হবে যে কোনটা লিখলে ভালো মার্ক তোলার সম্ভাবনা বেশি। তো যাই হোক, আশা করি এগুলো অভিজ্ঞতা, আপনি অভিজ্ঞতা টাকা দিয়ে কিনতে পারবেন না, আর অভিজ্ঞতা হঠাৎ করে হয় না। না, দেখেন আমরা পড়া শুরু করি। আসমা খানম, এই জিনিস অনেকবার বলছি, আবার আপনি বলতেছেন পরীক্ষার আগে এগুলো সব বলে দিব। একজন জিজ্ঞেস করছেন যে একটা প্রশ্নে ক থাকে, খ থাকে, গ থাকে। এখন আমি কি ক অংশ পারি, খ গ পারি না, বা খ গ পারলেও পরে লিখতে চাই, আগে একের ক লিখতে চাই বা আগে একের গ লিখতে চাই, এটাকে পারবো কিনা? অবশ্যই পারবেন। আমার কথা হলো আমি দাগ নাম্বার দিয়ে যা খুশি তাই লিখতে পারি, ঠিক আছে? এখন দাগ নাম্বারের কতগুলা ধরন আছে। ধরেন যারা এই যে অনলাইনে আছে ওনাদের দেখাই, আপনারা করেন কি, এই যে 1 নাম্বার দিলেন, এই পাশে 1 নাম্বার দেওয়ার পরে একের ক নাম্বার প্রশ্নের উত্তর, আচ্ছা কই গেল, এক নাম্বার একের ক এক দিয়ে ক লেখা 4-5 পাতা লেখছেন, এরপর 4-5 পাতায় যায় খালি খ লেখছেন, কতর খ তা লিখেন নাই। এরকম করলে হবে না। আমি প্রতিটা জায়গায় একের ক একের খ একের গ, ঠিক আছে, লিখবো। আচ্ছা, আমি গোপালগঞ্জ বারের একজনের উদাহরণ দেই। সেটা হলো উনি 2-3 বার রিটার্ন দিছে, হয়তো বা বেশিও দিতে পারে। তো উনি শেষবার যেবার পাশ করছে ওইবার উনি প্রশ্ন সিরিয়ালি লিখছে, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এইভাবে। তখন ওনার একটা ধারণা হয়েছে যে আগের কয়েকবার আমি ফেল করছি, প্রশ্ন সিরিয়ালে লিখি নাই তাই, ঠিক আছে। আর ওনার ধারণা হওয়া স্বাভাবিক, কারণ উনি তো ওই যে ওইভাবে তো লিখে ভাবছে যে পাশ করি নাই, তাইলে ব্যাপারটা তা না। আপনি যেটা ভালো করেন লিখিত পরীক্ষার সময়, সেটা যদি সবার শেষেও হয়, সেটা সবার আগে লিখবেন। তারপরে ক খ গ যেভাবে যা পারেন আপনি 100 মার্কের উত্তর দিবেন, কিন্তু যেটা আগে পারেন পরে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার হলো সিরিয়ালি থাকতে হবে এমন কোনো কথা নাই, খালি দাগ নাম্বারগুলো ঠিক থাকতে হবে। হ্যাঁ, আমি দেখেন 2 নম্বর প্রশ্ন পারতেছি বা 3 জায়গায় লিখলাম, লেখার লাস্টে যাই ওই যে আমার একের যে গড় আছে বাদ, ওই দাগ নম্বর থেকে গড়াকে লিখতে পারবো। অবশ্যই পারবেন। আমি এতক্ষণ ধরে কি বললাম, আমি তো যে কোনো সময় লিখতে পারবো, যে কোনো সময়। আমি শেষ করি, দাঁড়ান, অপ্রাসঙ্গিক কথা বেশি যাচ্ছে, আমি শেষ করি। আরিফ সাহেব আপনারা ধরা দিবানি, আমার কষ্ট হইলে আপনারা ধরাবানি। তো এ হলো কথা, এগুলা আপনাদের পরীক্ষার আগে বলে দিব। এত এই আলোচনা এখন করলে আবার পরে গিয়ে করতে হবে। তাহলে আমি আদেশের বিরুদ্ধে আপিল, 35 ধারার বিরুদ্ধে আপিল, 95 ধারার বিরুদ্ধে আপিল, জারি মামলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে গ্রেফতার করলে আপিল। 43 আদেশের 1 বিধিতে দেখেন, 43 আদেশের 1 বিধিতে 25টি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করা যায়। গোল্ডেন বিবিধ আপিল কতটি আদেশ? 25টি আদেশ। আপনি
মনে রাখবেন যে 25টি আদেশ যদি কারো মনে থাকে, মানে আমরা যখন প্রিলি পড়ছি তখন অলরেডি আপনার অনেকগুলো মনে থাকার কথা, আর মনে না থাকলে জাস্ট আদেশ এর টাইটেলগুলো মনে রাখেন। এই দেখেন 7-এর 10 হলো আরজি ফেরত, 7-এর 10 আরজি ফেরত। 8-এর 10 যদি 8-এর 10-এর ফ্যাক্ট মনে না থাকে তাহলে জাস্ট মনে রাখবেন 7 আদেশের 10 বিধির অধীনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, শেষ। 8 আদেশের 10 বিধির অধীনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেখা গেল আমার ওই 8 আদেশের 10-এ কি আছে আমার মাথায় নাই, দরকার নাই। 7 আদেশের 10-এর বিরুদ্ধে আপিল করা যায়, 8 আদেশের 10-এর বিরুদ্ধে আপিল করা যায়, এইভাবে যাবেন। তারপরে 9-এর 9 তো আমাদের জানা উচিত, ওই যে আরজি খারিজ। 9-এর 13 ওই যে একতরফা ডিগ্রি রদের আবেদন নামঞ্জুর হইলে। 10-এর 4 ধরেন প্রিলিতে পড়ছি, লিখিততে পড়ি নাই। 11-এর 21, 16-এর 10, 16-এর 20, 38 আদেশের 2-6, 2-6 না, অ্যাকচুয়ালি 2-3-6 হবে, 3 লেখেন, 2-3-6, হ্যাঁ। 38 আদেশের 2-3-6, 38 আদেশের যে রায়ের পূর্বে ক্রোক আর গ্রেফতার আছে। 39 আদেশের 1-2-4-10, 40 আদেশের 1-4, আচ্ছা 40 আদেশে কি আছে বলেন? রিসিভার আছে। 41 আদেশের 19-21, এটা আমরা পড়ছি। ওই যে আপিল খারিজ করলে আমি পুনঃগ্রহণের আবেদন করি 19 আর 19-এ, আর আপিল একতরফা নিষ্পত্তি হইলে পুনঃশুনানির আবেদন করি 21-এ। গতকালই পড়লাম বোধহয়। আর 47 আদেশের 4, 47 আদেশের 4 হলো রিভিউ, সামনে পড়বো। 47 আদেশের 4-এ আছে রিভিউ। তো যতগুলো মনে থাকে আর কি, বুঝছেন? প্রশ্নে আসছে আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় কিনা। মানে আপনি আপিল করছেন, ডিক্রি জারি স্থগিতের আবেদন করেন নাই, শুধু আপিল করছেন, স্থগিত হবে কিনা? হবে না, উত্তর হবে না। ডিক্রি স্থগিত করার জন্য আপনার আলাদা আবেদন করতে হবে, যেটা আমরা পড়েছি কোথায় বলেন? ওই যে ডিক্রি জারিতে পড়ছি। তো একটু পড়ি দেখেন। আপিল আদালত কর্তৃক ডিক্রি জারি স্থগিত রাখা সংক্রান্ত বিধান দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 41 আদেশের 5-এ বর্ণিত আছে। বিধি 5 অনুযায়ী আপিলের বিধান থাকলে বা আপিল করা হলেই কোনো ডিক্রির কার্যকারিতা বা ডিক্রি জারির কার্যক্রম স্থগিত হবে না। মানে আপনি আপিল করছেন, এই কারণে জারি মামলা একা একা স্থগিত হবে না। এক্ষেত্রে আপিল আদালতে আপিল করার নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিক্রি জারি স্থগিত রাখার জন্য আবেদন করতে হবে। উক্ত আবেদন অনুযায়ী আদালত উপযুক্ত কারণ সাপেক্ষে ডিক্রি জারি স্থগিত রাখতে পারেন। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত ডিক্রি জারি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। কি কি দেখেন? অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করা হলে, স্থগিতের আদেশ প্রদান করা না হলে আবেদনকারী পক্ষের গুরুতর ক্ষতি হবে। আর উক্ত ডিক্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত প্রদান করলে 5-4 অনুযায়ী আবেদনের শুনানি সাপেক্ষে আদালতে একতরফাভাবে ডিক্রি স্থগিতের আদেশ দিতে পারে। মানে আপনি বলবেন যে সহজ কথা, যে আপিল আদালতে ডিক্রি স্থগিতের আবেদন করতে হয় 41 আদেশের 5 বিধিতে। আপিল আদালতেও করা যায়, জারিকারক আদালতেও করা যায়, কিন্তু জারিকারক আদালতে প্রথমে যদি করার সুযোগ না হয় তারপরে করে আপিল আদালতে। আর আপিল আদালত একা একা জারি কার্যক্রম স্থগিত করে না, ওনার কাছে কি করতে হয়? আবেদন করতে হয়। ওই যে আগে যা পড়ছেন উত্তর একই। উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত করে হতে পারে না, এজন্য আদালতের নিকট কি করতে হবে? আবেদন করতে হবে। এখন ভাই আপনি কি ডিক্রি জারি মামলা বুঝেন? জারি মামলা, যে ডিক্রি পায় সে ডিক্রির ফল ভোগ করার জন্য যে মামলা করে জারি মামলা। জারি মামলা করে হলো ডিক্রিদার, আর আপিল করে হলো দায়ী। এখন দায়িক আপিল করছে, আবার এই পাশে জারি মামলা চলমান আছে, তাহলে কোনো লাভ নাই। তাহলে দায়িকের প্রথম দায়িত্ব হলো কি? মামলা স্থগিতের, জারি মামলা যেটা আছে এটা স্থগিতের আবেদন করা। কোথায়? যে আদালতে মামলা জারি মামলা আছে সে আদালতে। যদি কোনো কারণে ওই আদালতে জারি মামলা স্থগিতের আবেদন করা না যায়, সেই ক্ষেত্রে জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে কোথায়? আপিল।
ছয়ের গ আসেন, ছয়ের গ। ছয়ের গতে আছে দেখেন কি পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এটার উত্তর একটু সাজাই গোছাই লিখতে হবে, বাট মূল উত্তর কিন্তু আমরা জানি। কি পরিস্থিতিতে আপিল আদালত একটা মামলা পুনঃশুনানির জন্য কোথায় পাঠাচ্ছে? বিচারিক আদালতে। আমরা গতদিন পড়ছিলাম যে আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আছে বলেন আরিফ সাহেব, আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আছে? 107 ধারায়। 4টা ক্ষমতা আছে। কোন আপিল চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, পুনঃবিচারে পাঠাইতে পারে, বিচার্য বিষয় গঠন করে ফেরত পাঠাইতে পারে, আর একটা হলো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। মনে আছে? তো এই 4টা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হলো পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ। মানে ওই যে রিমান্ডে পাঠাইছে, এখন রিমান্ডে পাঠাইছে 23-এও পাঠায়, 25-এও পাঠায়। মনে আছে কিনা? 23-এ পাঠায় হলো কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হলো, ওই যে আর্জি খারিজ করছে, মনে আছে? আর 25-এ পাঠায় হলো কোনো মামলা ডিগ্রি টিগ্রি দিয়ে দিছে, নতুন বিচার্য বিষয় গঠন করে ফেরত পাঠাইছে, যে শুধু ওই বিচার্য বিষয়টাই বিচার করে তুমি পাঠাও। এটা হলো কত? 25। তো এই জিনিসটাই জানতে চাইছে যে যদি ফেরত পাঠায় তাহলে বিচারিক আদালতের করণীয় কি। একটু পড়ি দেখেন, তারপরে কিভাবে লিখবেন বোঝাই দেবেন। যে পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারে, যখন একটি আপিল আদালত মামলা রিমান্ডের আদেশ দিতে পারে। রিমান্ড মানে কি? ফেরত পাঠানো। মনে আছে? দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর অর্ডার 41-এর রুল 23-এর মধ্যে আপিল আদালত কর্তৃক মামলা পুনর্বিচারের জন্য নিম্ন আদালত তথা বিচারিক আদালতে ফেরত পাঠানোর বিধান বর্ণিত আছে। রুল 23-এর বক্তব্য অনুযায়ী বলা যায়, আপিল আদালত নিম্নোক্ত কারণে কোনো মামলা পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে দাড়িটা কাটেন। ওই যে একটা দাড়ি আছে বিচারিক আদালতের পরে দাড়ি, ওটা কাটেন। পান নাই? হ্যাঁ, বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। বিচারিক আদালত যদি, আন্ডারলাইন করবেন, কোনো প্রাথমিক বিষয়ের উপর ভিত্তি করে মামলার ডিক্রি দেন। প্রাথমিক বিষয় আমরা জানি ওই যে আরজি খারিজ। আপিল আদালত উক্ত বিষয়ের উপর ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ডিক্রি রদ বা বাতিল করেন। ওই যে আরজি খারিজ করছে, আপিল করছেন, আরজি খারিজের ডিক্রি বাতিল করছে, এখন ওই মামলা তো ইস্যু টিস্যু গঠন কিছুই হয়নি, সেই ক্ষেত্রে আবার পুনর্বিচারে ফেরত পাঠাইতে পারে। এরূপ ক্ষেত্রে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে হবে সে বিষয়ে নির্দেশ দিতে পারে। আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতে পুনরায় বিচার করার জন্য মামলা প্রেরণকে আন্ডারলাইন করেন। কি বলে? রিমান্ড। রিমান্ড বুঝতেন না? আগের দিন বুঝাইছি না যে আসামিরও রিমান্ড পাঠানো যায়, আবার মামলাও রিমান্ড পাঠানো যায়। প্রথমবার বিচারের সময় যে সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছিল সেসব প্রমাণ প্রয়োজনীয় ব্যতিক্রম সাপেক্ষে পুনর্বিচারকালেও প্রমাণস্বরূপ গ্রহণ করা যাবে। এখন রিমান্ড যে শুধু প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হলেই পাঠানো যায় বিষয়টা তো তা না। রিমান্ড 23-এও যায়, আবার কি 25-এও যায়। অবশ্যই আপিল আদালত ঠিক করে দেয়, আদেশের কপি থাকে যে আপনার আরজি খারিজের ডিগ্রি বাতিল করা হলো, আপনি মামলাটা পুনরায় বিচার করেন। এখন পুনরায় বিচার ওই মামলাতে কিছুই হয় নাই, তাহলে আপিল আদালত বলবে সব কিছু বিচার টিচার করো, যখন আবার ডিগ্রি হবে আবার আপিল আদালতে আসবে। দেখেন তো প্রাথমিক বিষয় কি তার কোনো ব্যাখ্যা উক্ত বিধিতে দেওয়া হয় নাই। সাধারণত যেসব কারণে আরজি বাতিল করা যায় সেই সব কারণ বর্তমান থাকলে সকল প্রয়োজনীয় ইস্যু গঠন না করেই আরজি বাতিল করা যায়, মানে কি খারিজ করা যায়। ইস্যু সেসব কারণ বিদ্যমান থাকলে সকল প্রয়োজনীয় ইস্যু গঠন না করেই বা মামলাটি চলতে পারে কিনা এরূপ একটিমাত্র ইস্যুতে যদি মামলাটি খারিজ করা হয়
তবে এই ধরনের নিষ্পত্তি প্রাথমিক বিষয় বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। যেমন বিচারিক আদালত যদি সিদ্ধান্ত দেয় যে মামলাটি রেস জুডিকাটা বা আইনের কোনো বিধান দ্বারা বারিত, বিচারিক আদালত বলতে পারে যে মামলা রেস জুডিকাটা দ্বারা বারিত। রেস জুডিকাটা দ্বারা বারিত মানেই তো আরজি খারিজ। ওই যে 11-4 সরি হ্যাঁ ওই যে 7 আদেশের 11 ওই 4 যেটা আছে ওয়েবার ওয়েস্টফেল নীতি দ্বারা বারিত। এখন যদি বলেন স্যার ওয়েবার কি, ওয়েবার সাক্ষ্য আইনে পড়বো। ওয়েবার মানে হলো কোনো কিছু ছাড় দেওয়া। আপনি আমারে 12,000 টাকা করছি, বললেন স্যার আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, বললাম আপনারে 5,000 ওয়েভ করলাম, মানে 5,000 কি ছাড় দিলাম, তাহলে আমার আর দিবেন কত? 7,000। এরকম ওয়েভার ছাড় দেওয়ার কারণে বা স্টোফেল নীতি দ্বারা যদি বারিত হয়, স্টোফেল আমরা বুঝি, সামনে বিস্তারিত করব। ভুল ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মামলাটি দায়ের করা হয়েছে, আরজিতে মামলার কারণের কোনো উদ্ভব প্রকাশ করা হয়নি। এই যে যতগুলো কারণ রয়েছে সবগুলো কিন্তু আরজি খারিজ। অর্থাৎ যদি আরজি খারিজ হয় নাকি, এরূপ যে কোনো কারণে মামলা নিষ্পত্তি হলে প্রাথমিক বিষয় বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। যদি প্রাথমিক কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের সময় সাক্ষ্য প্রমাণ ও মামলার গুণাগুণ বিবেচনা করা হয়, তখন রুল 23 অনুযায়ী মামলাটি ফেরত পাঠানো যাবে না। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য এই জায়গায় একটু বলেন, এরূপ কোনো কারণে মামলা নিষ্পত্তি হলে প্রাথমিক বিষয় নিষ্পত্তি বলে কি হবে? গণ্য হবে। যদি প্রাথমিক কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের সময় সাক্ষ্য প্রমাণ বা মামলার গুণাগুণ বিবেচনা করা হয়, তখন রুল 21 অনুযায়ী মামলাটি ফেরত পাঠানো যাবে না। রুল 21 শুধুমাত্র কখন? সাক্ষ্য গ্রহণের আগে, মানে ওই যে প্রাথমিক পর্যায়ে যদি নিষ্পত্তি হয়। আর দেখেন অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য পক্ষগণকে তাদের আর্জি বা জবাব সংশোধনের মাধ্যমে আরো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য বিচারিক আদালতে মামলা ফেরত পাঠানো হয়, কিন্তু কোনো ত্রুটি দূর করার সুযোগ দেওয়ার জন্য তা করা যাবে না। এখন দেখেন, এখন প্রতিষ্ঠিত নীতি যে আপিল আদালতের সম্মুখে যদি রায় প্রদানের মতো সব উপকরণ থাকে, তাহলে বিচারিক আদালতে মামলাটি ফেরত দেওয়া যাবে না। আন্ডারলাইন করেন, সাফ কথা। আমার কাছে রায় দেওয়ার মতো সব ম্যাটেরিয়াল আছে, তাহলে আর বিচারিক আদালতে ফেরত পাঠাবো। আরিফ সাহেবের কাছে বিচার চাইতে আসছে একজন, নিম্ন আদালতে ওনার ছেলের কাছে আসছিল, এবং ছেলের বিচারে সন্তুষ্ট হয় নাই, আরিফ সাহেবের কাছে আসছে। তাহলে আরিফ সাহেব রায় দেওয়ার মতো সবকিছু আছে, তাহলে আর ছেলের কাছে উনি ফেরত পাঠাবে না। আর যদি দেখে যে ছেলের এই বিষয়টা শোনা উচিত ছিল, আমি বড় মানুষ, আমি এই কথা শুনবো কেন, তাহলে আগে ছেলের কাছে ফেরত পাঠাবে। ছেলে মানে হচ্ছে বিচারিক আদালত, আর আরিফ সাহেব হচ্ছে কি? আপিল আদালত। কিন্তু যদি এমন হয় যে বিচারিক আদালতে ফেরত পাঠানো ব্যতীত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব না, তখন আপিল আদালত কর্তৃক ফেরত পাঠানোর আদেশ হতে পারে। যেমন দেখেন, এই যে একটা উদাহরণ আছে, স্থানীয় তদন্ত ব্যতীত যদি মামলার সঠিক অবস্থান পরিচয় নিরূপণ করা না যায় এবং বিষয়টি যদি মামলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তখন আপিল আদালত কর্তৃক স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর আদেশ প্রদান করা যাবে। স্থানীয় তদন্ত কোথায় আছে বলেন? 26 আদেশের 9 বিধি, 26 আদেশের 9 বিধি। ওই যে কমিশন স্থানীয় তদন্ত করা দরকার, আপিল আদালত তখন ফেরত পাঠাবে কোথায়? বিচারিক আদালতে। যাও স্থানীয় তদন্ত করে সব ঠিকঠাক করে আবার আমার কাছে আসো। ওয়ার্ডার 7 এর রুল 3 অনুযায়ী স্থাবর সম্পত্তি সুনির্দিষ্ট হতে হবে, কিন্তু এমন হতে পারে যে ন্যায় বিচার ও সঠিক সিদ্ধান্তের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর প্রয়োজন, কিন্তু বিধি 23 প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে আপিল আদালত কর্তৃক কোডের, আন্ডারলাইন করবেন, কোড মানে কি? কোড মানে হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি। 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ফেরতের আদেশ প্রদান করতে পারবেন, কিন্তু অস্বাভাবিক বিলম্ব করে ফেরত পাঠানো সমীচীন হবে। আপনারা আমি একটা টিপস দিই, সেটা হলো এই প্রশ্ন যদি আসে, আপনি আপিল লিখবেন, কোথায় আপিল করা যায়, কার কাছে করা যায় লিখবেন, আপিল আদালতের ক্ষমতা লিখবেন 4টা, ওই 4টাতে আমি পড়বো, ওই যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ওইটা 2 কথা লিখবেন। আর এই যে রিমান্ডের কথা আছে 23 আর 25, এই 23 আর 25 দুইটা একসাথে লিখবেন। 2-4 কথা নিজের মতো লেখা বলা যায় যে আলোচনা পরিশেষে বলা যায় যে এইটুক না লিখলেও হবে। বুঝাইতে পারলাম? মানে ওই প্রশ্নে আমরা রিমান্ড পাইছি, কিন্তু এই জায়গায় রিমান্ড বলছে বিস্তারিত। ব্যাপারটা অনেকটা এরকম যে বললো যে করিম সাহেবের ছেলেদের পরিচয় দাও, করিম সাহেবের
বলছে যে করিম সাহেবকে তার কয় ছেলে আছে আলোচনা করুন। তাহলে করিম সাহেবের পরিচয় দিল, তার ছেলে হলো ক খ গ ঘ উম, 5 জন। কিন্তু আলাদা করে আসছে উমকে, উমর পরিচয় দাও। এখন উমর পরিচয় কিন্তু আগের প্রশ্নে আসছে, কিন্তু ওই প্রশ্নে আসছে একটু স্বল্প পরিসরে। আর এখন উমর 14 গোষ্ঠী জানতে চাইছে। তাহলে এখন যে জানে না, আমার তো ওই উমর বিস্তারিত জানি না, কিন্তু ওই প্রশ্নের আলোকে অতটুক জানি। তাহলে অতটুক আমি লিখবো, কিন্তু এটা একটু বেশি ফোকাস করে লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে এই টেকনিকগুলো হলো যে জায়গায় আমার ফাঁকি ঝুঁকি দিতে হবে। তাই বুঝতে পারছেন, যেহেতু আমাদের আপিলের এই জায়গায় অনেক প্রশ্ন, আপনাদের অনেকে আপিল জটিল লাগে। আপিল জটিল লাগে মানে হলে একবারে ছেড়ে দেওয়া যাবে তা না, যাতে এই যে টেকনিকগুলো আমার জানা থাকতে হবে, যাতে অ্যাটলিস্ট কিছু কি লেখা যায়। সো আপনাদের একটু ঘুম ঘুম আসতেছে, একটু কফির বিরতি, কফি টফি খান, তারপরে আবার শুরু করতেছি। এই যে কোচিং দেখতে চাইছেন, আপনার গ্রুপে ভিডিও দিছি, দেখেন আমাদের প্রিলির ক্লাসের পরীক্ষার ভিডিও দেখেন। আমরা 6 এর ঘতে আসবো, 6 এর ঘ। একটি আপিল আদালত, আপিল আদালত দেখেন যে মানে আপিল করা হয়েছে, আপিল আদালত দেখেন যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ। তিনি দেখলেন যে বিচারিক আদালতের রায় কি আছে, ত্রুটি আছে, কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে। মানে উনি দেখলে তো বিচারিক আদালতের রায় ঠিকঠাক হয় নাই, কিন্তু নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে। আপিলটি নিষ্পত্তির বিষয়ে আপিল আদালতের করণীয় কি এবং মুক্ত আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে আলোচনা। আমরা জানি যে নথিতে যদি পর্যাপ্ত সাক্ষ্য না থাকতো, তাহলে আপিল আদালত কোথায় পাঠাতো? রিমান্ডে। মনে আছে? তাহলে যেহেতু পর্যাপ্ত সাক্ষ্য আছে, তাহলে উনি কি করতে পারে? উনি টু ডিটারমাইন দ্য কেস ফাইনালি, মানে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে কিনা বলে। আবার যৌক্তিক মনে হলে কোনো কারণে ইস্যু গঠন করে রিমান্ডেও পাঠাইতে পারে কিনা বলে। আবার ইচ্ছা করলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, ওনার যদি মনে হয়। আপিল আদালতে তো সকল ক্ষমতাই আছে। এইগুলা একটু আলোচনা করতে হবে। যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 41 এর রুল 24 অনুযায়ী আপিল চলাকালে যদি আপিল আদালত দেখেন যে আপিলের নথিতে আপিল নিষ্পত্তি করার জন্য কি আছে? যথেষ্ট সাক্ষ্য আছে, সেক্ষেত্রে আপিল আদালত বিচার্য বিষয় পুনর্নির্ধারণ করার পর মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। যদি দেখা যায় যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, চার্জ দেন, আপনি চার্জ দেবেন বলে, যদি দেখা যায় যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, তবে আদালতের নথিতে থাকা সাক্ষ্য আপিল নিষ্পত্তির জন্য আপিল পর্যাপ্ত হলে রুল 24 অনুযায়ী সেসব ত্রুটিপূর্ণ বিষয় ইস্যু প্রণয়ন করে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারবেন। উক্ত ত্রুটি সংক্রান্ত বিষয়ে ইস্যু প্রণয়নে অতিরিক্ত সাক্ষ্য প্রয়োজন হলে আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে বা পক্ষগণের আবেদনের অনুমতি প্রদান সাপেক্ষে 27 অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এখন আপনি যদি বোকা হন, তাহলে এই প্রশ্ন ধরে মুখস্থ করবেন, আর যদি একটু চালাক হন, তাহলে তো আমি চিন্তা ভাবনা করে এই জিনিসটা লিখতে পারবো। বুঝছেন? আর আমাদের সিলেবাস এত ব্যাপক যে আপনি মুখস্থ করে কুল কিনারা পাবেন না। আজ মুখস্থ করবেন তো কালকে বলবেন। বুঝছেন? তাহলে আমি প্রশ্ন যদি বুঝি যে আপিলের পর্যাপ্ত তথ্য আছে, উনি ইচ্ছা করলে আপিল নিষ্পত্তি করতে পারে। আবার যদি মনে করে যে না, কিছু বিষয় পুনর্বিচার করা দরকার, ইস্যু গঠন করে ফেরত পাঠাইতে পারে। আবার যদি মনে করা দরকার যে আরো সাক্ষ্য গ্রহণ করা দরকার, সেটাও এই তো। জি, বুঝছেন? 6 এর উমাতে আসি। An appellate court has the power to take additional evidence. Underline করেন, an appellate court has the power to take additional evidence. যারা ইংরেজি দেখলে ভয় পান, তাদের আগে ইংরেজি ভীতি দূর করতে হবে। দেখেন, আপনার তো ইংরেজিতে কথা বলা লাগবে না, কিন্তু বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো আমি বুঝতে হবে। an appellate court মানে একটি আপিল আদালত। an তো বুঝেন, একটি, appellate মানে আপিল, কোর্ট মানে আপিল আদালত। has the power ক্ষমতা আছে, টু টেক মানে নেওয়ার, টেক মানে নেওয়া, এডিশনাল মানে অতিরিক্ত, এভিডেন্স মানে কি? সাক্ষ্য। তাহলে আমরা ভাগ করলে কি পাই? একটি আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা আছে। আলোচনা করুন। বুঝেন? এখন এই প্রশ্নটার উত্তর আমি ওই যে রিমান্ডের যেভাবে লিখছি,
যে আগে আপিল কি, কে দায়ের করতে পারে, আপিলের সংজ্ঞা দিলেন, কোথায় করা যায়, তারপর আপিল আদালতের ক্ষমতা কয়টা, 4টা। এই 4টার ভিতরে একটা হলো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। তারপর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ রিলেটেড যা যা আছে আলোচনা করে আলোচনার পরিশেষে বলা যায় যে an appellate court has the power to take additional evidence. মানে প্রথমটারে শেষ করে তারপরে এটি ঢুকতে হ্যাঁ। আচ্ছা, ওই প্রথম থাকতেই হবে। তারপরে প্রথম না হয়ে ভালো না। কি হয়েছে কামরায় কিছুতে, হ্যাঁ কিছু নেই ভাই, রক্ত রক্ত আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য নিতে পারে কখন? এখন আমি একটু বলি, দেখেন যদি আপিল আদালত দেখে যে বিচারিক আদালতের নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে, তাহলে তার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার দরকার নাই। আর উনি যদি দেখে যে বিচারিক আদালত একটা বিষয় সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, উনি করে নাই, বা বিচারিক আদালত করছে, আপিল আদালতের মনে হচ্ছে যে এই মামলার যদি আমি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে যাই তাহলে অমুক অমুক অমুকেরও সাক্ষ্য গ্রহণ করা একটু দরকার, তাহলে উনি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের যে বিষয়টা, এটা ক্ষমতা দিচ্ছে 107-এর ডিতে, 107-এর ডিতে, আর বিস্তারিত ব্যাখ্যা করছে 41 আদেশের 27-28, 41 আদেশের 27 আর 28। এই যে দেখেন, an appellate court has the power to take additional evidence. The Code of Civil Procedure 1908-এর 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, আপিল আদালত তার আপিলের ক্ষমতা বলে 107-এর 1-এর ঘ অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারে বা গ্রহণের নির্দেশ দিতে পারে, অর্থাৎ an appellate court has the power to take additional evidence। এ সম্পর্কে 41 আদেশের বিধি 27-এর মধ্যে বিস্তারিত বলা আছে। বিধি 27 অনুযায়ী আপিলের পক্ষগণ নিজ থেকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে না। আপিল আদালত আন্ডারলাইন করেন, অনুমতি প্রদান করলেই পক্ষগণ ওই অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে। মানে আদালত যদি নির্দেশ না দেয়, আমি আপনি গিয়ে পক্ষরা যদি বলি যে সাক্ষ্য নেন সাক্ষ্য নেন সাক্ষ্য নেন, কাজ হবে না। আদালতের অনুমতির জন্য আবেদন করতে হবে, এবং আবেদন করলে আদালত নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন। কি কি দেখেন, যে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল এমন সাক্ষ্য বিচারিক আদালত অগ্রাহ্য করে থাকলে, মানে দেখা গেল একটা বিষয় সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল বাট বিচারিক আদালত সেটাকে কি করছে, ইগনোর করছে। তারপরে দেখেন, রায় প্রদানের সুবিধার্থে অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে আপিল আদালত কোনো দলিল উপস্থাপন করা বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা প্রয়োজনীয় কিনা, এইসব বিষয় বিবেচনা করে আপিলের অন্য পক্ষকে শুনানির সুযোগ দিয়ে উক্ত আবেদন আপিল আদালত বিবেচনা করবেন। বুঝছেন? তারপরে দেখেন, আপনার যে এত লেখা লাগবে তা না, এইটুক 2-3 বার পড়বেন, পড়ার পর যতটুক মনে থাকে সেটার সাথে ওই যে আগে আপিল কি, কোথায় করা যায়, আপিল আদালতের ক্ষমতা কি, ওইটুকুর সাথে জোড়াইয়া দিয়ে দেবেন। আপিলের সময় বাদ পড়ছিল সেটা হইতে পারে, বা আপিলের সময় বাদ পড়ুক আর না পড়ুক, আদালতের কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আরো সাক্ষ্য গ্রহণ করা দরকার। আরজি না, ডিক্রি দেখে, ডিক্রি দেখে, রায় দেখে, ডিক্রি তো না, রায় দেখে বোঝা যায় যে আদালত রায় দিছে, কিন্তু যে রায় দিছে এ জায়গা অমুক অমুকের সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল। ডাক্তারের কাছে গেছেন, এখন ডাক্তার ওষুধ দিছে, প্রেসারের দিছে, লিভারের দিছে, এই দিছে, কিন্তু দেখা গেল যে এই লিভারের ওষুধ দিছে, প্রেসারের দিছে, কিডনির দিছে, কিন্তু ওই কিডনি লিভার টেস্ট করে নাই। তখন উচ্চ যে ডাক্তার সে বলতে পারে আগে এইগুলো, ওই ডাক্তার যেহেতু এই জিনিসগুলো দিয়েছে আগে আবার একটু টেস্ট করে আসেন। বুঝতে পারছেন বিষয়টা? অনেকটা সেরকম। আবার দেখা গেল যে নিচের ডাক্তার অনেক টেস্ট করছে, রিকমেন্ডেশনে উপরের ডাক্তারের গেছেন, রেফার করছে, তিনি মনে করলেন যে এ তো অনেক টেস্ট করছে, তারপরে আর একটা টেস্ট করা দরকার, যাও আবার ওদ্ধারে যাও, ওই টেস্টটা করে আবার আসো। বুঝছেন? হ্যাঁ। তো তাহলে যদি দেখা যায় যে আচ্ছা এইসব বিষয় বিবেচনা করে আপিলের জন্য পক্ষকে শুনানির সুযোগ দিয়ে উক্ত আবেদন আপিল আদালত বিবেচনা করবেন। যদি দেখা যায় যে বিচারিক আদালতে ওই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ থাকা সত্ত্বেও ওই আদালত উপস্থাপন করা হয়নি, তখন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে তা গ্রহণ করবেন না। আন্ডারলাইন করেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমার পক্ষ হিসেবে একটা দলিল আমি ইচ্ছা করলে বিচারিক আদালতেই দাখিল করতে পারতাম, কিন্তু আমি দাখিল করি নাই, তাহলে আপিল আদালত আর ওইটা দাখিল করতে দিবে না। কিন্তু যদি এমন হয় যে মূল মামলা নিষ্পত্তির পর প্রস্তাবিত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ সৃষ্টি হয়েছে, তাহলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে তা গ্রহণ করতে পারবে। কিন্তু দেখা গেল যে যখন ডিক্রি দিছে ততদিন পর্যন্ত ওই বিষয়ে কোনো সৃষ্টি হয় নাই, ডিক্রি দেওয়ার পরে বিবাদী এসে হুমকি দামকি দিচ্ছে, এই টাইপের, মানে নতুন সাক্ষ্য তৈরি হয়েছে, বা ডিক্রি দেওয়ার পরে একটা জাল দলিল তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে
উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটি প্রতিষ্ঠিত নীতি যে যদি আপিল আদালতের নিকট প্রতীয়মান হয় যে কোনো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ অবিচারকে প্রতিরোধ করার জন্য, অবিচার বুঝেন মানে যাতে হ্যাঁ ঠিকঠাক যাতে বিচার হয় এজন্য আর কি, প্রতিরোধ করার জন্য এবং সঠিক বিচারের জন্য সহায়ক হয়, তাহলে আপিল আদালত তা গ্রহণ করতে পারবে। মূল জিনিস হলো আপনি সাক্ষ্য দেন বা না দেন, ওই সময় সুযোগ থাক বা না থাক, আপিল আদালতের যদি মনে হয় যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার দরকার উনি করতে পারে। তবে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের সময় আদালত বা পক্ষগণ এমন কোনো নতুন বিষয়ের অবতারণা করতে পারবে না যা পক্ষগণের আর্জি বা জবাবে নাই। এটা বিবিআই, সেটা হলো যে কি ভাই পাইছেন? জি, মানে আপনি আপিলে এই সব কথাই বলা যাবে যা আমার আরজিতে আছে আর জবাবে আছে, আরজিতে আর জবাবে নাই এগুলো তো বলা যাবে না। আপিল আদালতের পক্ষে প্রয়োজনীয় বিষয়ের উপর প্রমাণ গ্রহণ সম্ভব না হলে সেক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের জন্য বিচারিক আদালতে মামলাটি ফেরত পাঠাতে পারবে। এই কথা। তাহলে আমি এগুলাই জাস্ট এগুলা 2-4 বার পড়ে যা মনে আছে তাই লিখবেন আর কি। জি, ওই 6-এর স পড়া লাগবে না, স কেটে দেন, স পড়া লাগবে না। না, সটা একটু দেখি। স আপিল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি? যদি যায় কখন আলোচনা করো। শুনেন, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল কিন্তু নাই, জানেন? মানে দ্বিতীয় আপিল মানে আমি আমারে সহকারী জজ ডিক্রি দিছে, আমি আপিল করব কোথায়? জেলা জজ, জেলা জজও ডিক্রি দিছে, আপিল করব কোথায়? আর আপিল যাবে না করা, কারণ দেওয়ানিতে দ্বিতীয় আপিল আগে ছিল, এখন আর নাই। তাহলে এই ক্ষেত্রে প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? জি ভাই, কি সংশোধনী? তাহলে দেওয়ানিতে এখন 2বার আপিল করা যায়? যায় না। তাহলে প্রথম উত্তর হলো আপিল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি? না, যায় না। তবে 2টা ক্ষেত্রে যায়। 2টা ক্ষেত্রে হলো যে আমি আপিল করছি, আমার আপিল খারিজ করে দিছে, আমি খারিজ রদের আবেদন করছিলাম 41 আদেশের 19-এ, উনি সেটা আবার নামঞ্জুর করছে, তাহলে ওই আদেশের বিরুদ্ধে আবার কি করা যায়? আপিল করা যায়। এই একটা ক্ষেত্রে যায়। আর একটা হলো আমি আপিল করছি, প্রতিবাদী অনুপস্থিত, আপিল একতরফা নিষ্পত্তি করছে, আমি 41 আদেশের 21-এ আবেদন করছিলাম, ওইটা নামঞ্জুর করছে, তাহলে ওটার বিরুদ্ধে আপিল করা যায়। এই 2টা ছাড়া আর আপিল আদালতের আর একটা আছে, সেটা হলো রিমান্ড। আমি আপিল করছি, আপিল আদালত 41 আদেশের 23-এ রিমান্ডে পাঠাইছে, রিমান্ডের আদেশের বিরুদ্ধে আবার কি? আপিল। তাহলে এই 3টা আদেশ যদি আপিল আদালত দেয়, এই 3টা আদেশের বিরুদ্ধেই আপিল করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু যাবে না। বুঝেন কিনা? তো তাহলে আরিফ সাহেব যদি বলে যে আপিল আদালতের সিদ্ধান্ত বা আপিল আদালতের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, প্রথম উত্তর হলো না। কয়টা ক্ষেত্রে যায়? 3টা ক্ষেত্রে। এই যে 41 আদেশের 19 যদি নামঞ্জুর হয়, 41 আদেশের 21 যদি নামঞ্জুর হয়, আর হলো 41 আদেশের 23, এই 3টা আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। তো দেখেন, সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, তবে অর্ডার 43 রুল অনের অধীন নিম্নোক্ত ক্ষেত্রে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিলকারী ব্যর্থতা বা ত্রুটির কারণে আপিল খারিজ হলে 41 আদেশের 19 অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলটি পুনর্গ্রহণের আবেদন করতে হবে, নাকি? উক্ত আবেদন নামঞ্জুর বা প্রত্যাখ্যান করলে এর বিরুদ্ধে আপিল করা যাবে। আবার আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী হাজির না হলে বা অনুপস্থিত থাকলে আদালত আপিলের একতরফা শুনানি করবেন। এজন্য প্রতিবাদী আপিলটি পুনঃ শুনানির জন্য 21-এর অধীন আবেদন করতে পারবে। উক্ত আবেদন প্রত্যাখ্যান বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। অর্থাৎ আপিল আদালত কোনো আপিলযোগ্য আদেশ দিলে সেটার বিরুদ্ধে কি করা যায়? আপিল। এই জায়গায় আরেকটা বলা হয় না, সেটা কত? 23। 41 আদেশের কত? 23। আপিল আদালত যদি কোনো মামলা রিমান্ডে পাঠায়, তাহলে সেটার বিরুদ্ধেও কি করা যাবে? আপিল করা যাবে। জি।
আমরা এখানে একটা সমস্যামূলক প্রশ্ন পড়ব। সমস্যামূলক প্রশ্নে আমাদের আপিল শেষ হয়ে যায়, আর বাদ থাকে রিভিশনটা পড়বো আগামীকাল। 3টা 30 আপনাদের পড়া আছে, তাহলে আগামীকাল আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেওয়ানি কার্যবিধি শেষ হবে। আচ্ছা, এ ভাই শুনেন, রবিউল সাহেব, আমাদের এই জায়গায় সমস্যামূলক প্রশ্ন আমরা 4 ধাপে লিখি। সমস্যামূলক প্রশ্ন হলো ওই যে অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছে, অমুক এই করছে সেই করছে, এখন প্রতিকার কি, এইগুলো হলো সমস্যামূলক প্রশ্ন। সমস্যামূলক প্রশ্ন ওই যে প্রশ্নে যেটা আসছে হুবহু আমি এটা লিখবো ঘটনার বর্ণনা, জাস্ট শেষ লাইনটা বাদে। কারণ শেষ লাইনে যে জানতে চাই যে অমুকের প্রতিকার কি, এই লাইন ছাড়া বিস্তারিত লিখবো অমুকের প্রতিকার, বিচার্য বিষয় লিখবো অমুকের প্রতিকার কি তা আলোচনা করতে হবে। এটা আসবে কোথায়? বিচার্য বিষয়। আর আইনগত পর্যালোচনায় আমার মনের মধ্যে যা যা আছে, আমি যা যা জানি সমস্যা, এটা আলোচনা করবো কোথায়? আইনগত পর্যালোচনায়। আর সব শেষে গিয়ে এক কথায় দেবো কি? সিদ্ধান্ত। অতএব অমুকের প্রতিকার হলো এই। তাহলে আমরা এখানে ঘটনার বর্ণনাটা যদি একটু পড়ি। KOL খুলনার দৌলতপুর সহকারী জজ আদালতে এম এর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মকদ্দমা দায়ের করেন। ভালোভাবে বুঝেন, এই মামলার বাদী হলো KRKL। তারা মামলা করছে খুলনার কোন আদালতে? সহকারী জজ আদালতে। কার বিরুদ্ধে? এম এর বিরুদ্ধে। বন্টনের মামলা। কার বিরুদ্ধে? এম। তাহলে এই মামলার বাদী কয়জন? 2জন। KRL। বিবাদী কয়জন? 1জন। মকদ্দমাটি দোতরফা সূত্রে ডিক্রি হয়। দোতরফা সূত্রে ডিক্রি বুঝেন? উভয় পক্ষ উপস্থিত ছিল। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মকদ্দমাটি দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে খুলনার সদর সহকারী জজ আদালতে দাখিল হওয়া উচিত ছিল। মানে আপিলে গিয়ে দেখছে এই মামলাটা অমুক জায়গা না হয়ে তমুক জায়গা হওয়ার দরকার ছিল, এবং আরজিতে এল এর স্বাক্ষর নাই। মামলাতে বাদী 2জনের স্বাক্ষর থাকতে হবে, কিন্তু স্বাক্ষর আছে কয়জনের? 1জনের। এমত অবস্থায় আপিল আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান উল্লেখে আলোকপাত করুন। এটা হলো এখানে অ্যাকচুয়ালি দুইটা, যদিও আমরা ভিতরে এখানে বলছে যে আপিল আদালত এই ক্ষেত্রে ওই যে অমুক জায়গার বিচার তো অমুক জায়গা হয়েছে আর অমুকের যে স্বাক্ষর নাই, এই কারণে উনি ওই ডিক্রিটা রদ করবেন না। যদি দেখে যে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, মানে ওই দুইটা ভুল আছে বাট সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ টন সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপিল আদালত শুধুমাত্র এই কারণে এই ডিক্রি কি করবে না? বাতিল করবে না, আর এই স্বাক্ষর উনি নিয়ে নিবে। আর ওই যে ভুল ত্রুটি দেওয়ানি মামলায় যদি কার্যক্রমে যদি ভুল ত্রুটি হয়, কার্যধারার ভুল ত্রুটি সংশোধন করে 153 ধারায়। কত ধারায়? 153 ধারায়। আর যদি দেখে যে এই ভুলের আছে তো আছে, সাথে এমন ভুল আছে যে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে ডিক্রিটা বাতিল করবে। এখন শুধুমাত্র এই এখতিয়ারগত ত্রুটি বা স্বাক্ষর নাই এই কারণে আপিল আদালত কোনো ডিক্রি বাতিল করে না, এটা বলছে 99 ধারা। কত ধারা? 99 ধারা। আর এই যে স্বাক্ষর, এখতিয়ারগত ত্রুটি, এগুলো দূর করা যাবে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 153 ধারায়। কার্যধারার ত্রুটি সংশোধন দেখেন, আরজি সংশোধন 6/17, রায় ডিক্রি সংশোধন 152 ধারা। আর দেওয়ানি কার্যধারার ত্রুটি মানে হলো মামলার ত্রুটি সংশোধন করে 153 ধারায়। একটু পড়ি। ফ্যাক্ট কি বুঝছেন? মামলা করছে কিন্তু আপিল আদালত দেখলো মামলা হওয়া উচিত এক থানায়, হইছে আর এক জায়গায়, আর আরজিতে স্বাক্ষর নাই, এই হলো ত্রুটি। এখন এই ত্রুটিটা সম্পর্কে আপিল আদালতের করণীয় কি সেটা জানতে চাইছে। এই যে দেখেন বিচার্য বিষয়, আপিল আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 21 ধারায় এখতিয়ার সংক্রান্ত ব্যাপারে আপত্তির বিষয় উল্লেখ করা হয়েছে। যে আদালতে মকদ্দমা দায়ের করা হয়েছে সে আদালতে এখতিয়ার সম্পর্কিত আপত্তি আন্ডারলাইন করবেন প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে উত্থাপন করতে হবে। এখন যে মামলায় হারছে তার যে এই যে মামলা এখতিয়ারগত ত্রুটি আছে, তার তো এই কথা উল্লেখ করার সময় মামলা চলাকালীন সময়, তুমি এখন আইসা উল্লেখ কেন করবা? জি, নয়তো পরবর্তীতে আপিল বা রিভিশন আদালতে মকদ্দমা দায়ের স্থান বা এখতিয়ার সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবেন না। যদি মকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপিল বা রিভিশনাল আদালত ন্যায় বিচারের সাথে এরূপ আপত্তি মঞ্জুর করতে পারে। অর্থাৎ উদিতাংশে ধারা 21 অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত না হলে আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে না। আর আরজিতে এল কর্তৃক স্বাক্ষর না করা একটি ত্রুটি মাত্র, এই ত্রুটি সংশোধন যোগ্য। একটু লিখে রাখেন,
এই ত্রুটি সংশোধন লিখবেন যে এই ত্রুটি 153 ধারা অনুসারে সংশোধনযোগ্য। কত ধারা অনুসারে সংশোধনযোগ্য? 153 ধারা অনুসারে সংশোধন যোগ্য। এইরূপ ত্রুটির কারণে আপিল আদালত বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপ করবে না, কারণ 99 ধারা অনুযায়ী গুণাগুণ এখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত বা সংশোধিত হবে না। তাহলে সিদ্ধান্ত সুতরাং ধারা 21 অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত না হলে আদালতে স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে না। সো আজকে আপনাদের এই পর্যন্তই। লিখিত ভালো থাকেন। আগামীকাল 3:30-এ আসেন। আগামীকাল আমাদের এই প্রশ্ন বাকি থাকলো শুধু এই দেখেন ওই হ্যাঁ 2টা প্রশ্ন আছে, 151 আছে, ওই 2টা যাই হোক আমরা আগামীকাল শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 3 আর ওই যে 151 3 আর 15 আছে, আগামীকাল শেষ করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। স্যার আমি একটু কথা বলবো? হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন। স্যার আমার ওই যে হ্যান্ডটা আপনি দিছেন, হ্যাঁ স্যার আর একটা দরকার স্যার আমার। আমি তো আসলে বাসায় এক সেট রাখি আর দোকানে এক সেট রাখি, এখন বারবার টানা আসতে স্যার ভালো লাগে না। আমি টাকা একটা সেট আপ পাঠাই দিই। পাঠাই দেন, টাকা পাঠাই দেন বিকাশে, হোয়াটসঅ্যাপে নক করেন, আমি পাঠাই দিব, সমস্যা নাই। কত দেবো? এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।